স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের আয়োজন। আজ জানাবো বরিশাল বিভাগের জেলাগুলোর খবর। আর এই পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। সাগর, নদী, বন জঙ্গল আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি বরগুনা। সূর্যাস্তের অপরূপ সৌন্দর্যের দেখা মিলে খুব সহজেই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে আসলে। তাই ভ্রমণ পিপাসুদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে এই পর্যটন কেন্দ্রটি। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ও আবাসন সংকট সহ নানা অভিযোগও রয়েছে পর্যটকদের। একদিকে বঙ্গোপসাগরের সীমাহীন জলরাশি, অন্যদিকে স্নিগ্ধ বনভূমি। একসাথে মিলেছে খরস্রোতা পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর অবারিত জলমোহনা। এমনই এক নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, যেখানে সূর্যাস্তের দৃশ্য অনন্য এক ইন্দ্রজালে আটকে দেয় ভ্রমণ পিপাসুদের। অল্পদিনেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এ পর্যটন কেন্দ্রটি। তবে রয়েছে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ও আবাসন সংকট সহ নানা সীমাবদ্ধতা। স্থানীয়রা বলছেন, জটিলতাগুলো কাটিয়ে উঠতে পারলে এই সমুদ্র সৈকত হতে পারে পর্যটকদের আকর্ষণের জায়গা। এই জায়গাটা আসলে প্রাকৃতিকভাবে সাজানো, সব মিলিয়ে আর কি একটা ভালো পরিবেশ, যেখানে আপনার কিছু সময় পার করার মতো। একটা সময় পর্যটকের জন্য খুবই ভালো একটা স্পট ছিল, কিন্তু এই যে তাপবিদ্যুৎ কেন্দ্রের এখানে বেশ কিছু বালু নিয়ে যাওয়ার কারণে এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত নামক স্থানটা একদম ধসে গিয়েছে। সমুদ্রের হাওয়া অনেক ভালো লাগে, তাই আসছি। সব সময় আসি আমরা, মনে করেন যে এই জায়গা থেকে বেশি দূর না, 10 টাকা ভাড়া লাগে আমাকে এই জায়গায় আসতে। এরকম পরিবেশটা যদি থাকার মতো একটা দূরের লোক আসে, থাকার মতো পরিবেশ না থাকে, তাহলে তো দূরের লোকে আসার এরকম একটা উদ্যোগ নেবে না। সরকার এটার প্রতি যদি একটু সুনজরে তাকায়, তাহলে এই জায়গাটা আরও উন্নত হবে ইনশাআল্লাহ। এই স্থানে এসে যারা পর্যটক এবং আর কি দর্শনার্থী থাকে, তারা সমুদ্রের সৌন্দর্য এবং সূর্যাস্ত উপভোগ করতে পারবে। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত ছাড়াও বরগুনায় লালদিয়া, হরিণঘাটা, কুমিরমারা, আষাঢ়চর ও সোনারচরও হতে পারে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। পৃষ্ঠপোষকতা পেলে বরগুনাও দেশের পর্যটন খাতে বড় ভূমিকা রাখতে পারবে। অনেক পর্যটক এসে উপভোগ করার আগেই তারা চলে যেতে হয়, কারণ এখান থেকে শহর অনেক দূরে। সরকারের উচিত যে বেসরকারি উদ্যোক্তাদের এখানে সুযোগ সুবিধার ব্যবস্থা করলে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা, এবং সবচেয়ে হলো যে এখানে দৃষ্টিনন্দন সমুদ্র সৈকত তৈরি করতে পারলে হাজারো পর্যটক আসবে এই সৈকতে। নানা কারণে যোগাযোগ বিচ্ছিন্নতা ছিল, সংকট ছিল, সেগুলো কিছুটা কেটে উঠছে। কিন্তু এখন প্রয়োজন স্থানীয় উদ্যোক্তা তৈরি করা, উদ্যোক্তাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া। শুভ সন্ধ্যার মতো কিন্তু বরগুনার পাথরঘাটাতে, ইভেন বরগুনা সদরে, তালতলিতে বা বরগুনা সদর উপজেলার গোড়াপদ্মা এলাকায় কিন্তু অনেক সুন্দর সুন্দর পর্যটন স্পট রয়েছে। বিস্তীর্ণ জলমোহনা, সীমাহীন বঙ্গোপসাগর, সেই জায়গাগুলো কিন্তু এই শুভ সন্ধ্যা সৈকত থেকে অনেক কাছে, কিংবা তালতলির বিহঙ্গ দ্বীপ থেকে একেবারে কাছে। সব মিলিয়ে যদি বরগুনা জেলাকে, শুধুমাত্র বরগুনা জেলাকে কেন্দ্র করেই যদি একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয় এবং সেখানে যদি বেসরকারি পর্যায়ে উদ্যোক্তাদের ইন্সপায়ার করা হয়, তাহলে নিঃসন্দেহে অচিরেই বরগুনা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পর্যটন শিল্পের মাধ্যমে। 2017 সালে ডিসেম্বরে বরগুনার তালতলি উপজেলা থেকে 15 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগর পাড়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। টানা 3 বছরের বেশি সময় ধরে পটুয়াখালী সদর হাসপাতালে নেই ডেন্টাল সার্জন, আর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা চলছে টেকনিশিয়ান দিয়ে। এই সুযোগেই জেলা এবং উপজেলায় নামে বেনামে গড়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো ডেন্টাল ক্লিনিক। শহরের পুরান বাজারের বাসিন্দা দুলাল নন্দী তার মায়ের দাঁতের চিকিৎসা করাতে গিয়ে পড়েছেন বিপাকে। এমন হাজারো রোগী সঠিক চিকিৎসা না পেয়ে বাড়তি অর্থ খরচ করে বিভাগীয় শহর বরিশাল গিয়ে নিচ্ছেন চিকিৎসা। মাকে নিয়ে আমি গিয়েছিলাম দাঁতের ডাক্তার দেখাতে। আমার মার দাঁত তোলা, একটা রুট ক্যানেল করানোর জন্য। ভালো কোনো ডেন্টিস্ট না থাকায় আমি বাইরে থেকে চিকিৎসা করিয়েছি। পটুয়াখালী 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল সহ 8 উপজেলার কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে নেই ডেন্টাল সার্জন। এই সুযোগে জেলা উপজেলায় নামে বেনামে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ডেন্টাল ক্লিনিক। অন্যদিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র একই।
মেডিকেল টেকনিশিয়ান দিয়েই অবাধে চলছে দাঁতের চিকিৎসা। এতে ভোগান্তি আরও বাড়ছে বলে জানায় ভুক্তভোগীরা। আমি নিজে একজন পেশেন্ট হয়ে ডাক্তারের শরণাপন্ন হয়েছিলাম। আমি এটা দাঁতের ডাক্তার শরণাপন্ন ছিল, কিন্তু সেখানে গিয়ে দেখি যে একজন টেকনিশিয়ান আছে। আমাদের অন্তত দুঃখের বিষয় যে পটুয়াখালীতে একটি বিডিএস নাই অথবা ডেন্টাল সার্জন নাই। এটা আমাদের জন্য দুঃখজনক। আমি ডাক্তার দেখাইতে গেছিলাম, ডাক্তার পাই না, দাঁত লইয়া বড় ভোগান্তিতে আছি আমি। এদিকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে টেকনিশিয়ান দ্বারা সেবাদানের বিষয়টি স্বীকার করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তত্ত্বাবধায়ক। গত ৩-৪ বছর যাবৎ আমাদের ডেন্টাল সার্জন পদটা শূন্য থাকায় এখানে আমাদের এখন মেডিকেল টেকনোলজিস্ট এবং টেকনিশিয়ান দিয়ে দাঁতের সেবা দেওয়া হচ্ছে। বিশেষায়িত সেবাটা আসলে পাচ্ছে না, কারণ আমাদের শূন্য পদের বিপরীতে আমরা চাহিদা দেওয়ার পরও এখনো একজন বিশেষজ্ঞ ডেন্টাল সার্জন এখানে পদায়ন হয় নাই। তো আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং তারা আমাদের আশ্বস্ত করেছে অচিরেই আমরা হয়তো একজন ডেন্টাল সার্জন পাবো। ভুইফোর বিভিন্ন প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখা গেছে বিডিএস না হয়েও নিজেদেরকে ডেন্টিস্ট বলে পরিচয় দিয়ে করছেন দাঁতের নানা চিকিৎসা। পটুয়াখালীতে ভালো ডেন্টাল সার্জন না থাকার সুযোগে হাতুড়ে দাঁতের ডাক্তারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানান জেলা সিভিল সার্জন। তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি। আমাদের বাংলাদেশ সরকারের বিএমডিসি রেজিস্ট্রেশন নিয়ে যারা ডেন্টাল প্র্যাকটিস করতেছেন প্রাইভেটলি, এর বাইরেও কিছু প্রযুক্তিবিদ বলে ওনারা বলছেন যে তারা মেডিকেল প্যারামেডিক্স কিংবা ডেন্টাল টেকনিশিয়ান, তারা বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে চেম্বার খুলে কিংবা ফার্মেসির ভিতরে বসে তারা এই জাতীয় কিছু কাজ করতেছেন, রোগী দেখতেছেন। এই বিষয়টা আমাদের নজর এসেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিশেষ করে আমাদের হসপিটাল সেকশনে কথা বলবো যে ডেন্টাল চেম্বারের বিষয়ে সর্বশেষ যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। দন্তরোগ বিশেষজ্ঞরা বলছেন ভুল চিকিৎসার শিকার হয়ে অনেকেই আক্রান্ত হচ্ছেন ক্যান্সারের মতো মরণ ব্যাধিতে। ধরেন সঠিকভাবে সে তুলে আনতে পারবে না, এখন ওখানে নার্ভ ইনজুরি হতে পারে, সেটার জন্য সারা জীবনের জন্য তার ওই নামনেস, ধরেন এখানে কোনো নিচের কোনো দাগ ফেললো, তাইলে আমরা সাধারণত ব্লক অ্যানেস্থেসিয়া দিই। এর ফলে এখানে নার্ভ ইনজুরি হতে পারে, অথবা থার্ড মোলার যদি সে ফেলতে চায়। আসলে কিন্তু এটা থার্ড মোলার কিন্তু একটু সহজ বিষয় না, এটা একটা মাইনর সার্জারি মোটামুটি। এইটা করতে গিয়ে অনেক সময় দেখা গেল যে তারা বড় ধরনের নার্ভ ইনজুরি করে এবং সারা জীবন দেখা যায় অনেক সময় রোগীর এই অসুবিধাটা ভোগ করতে হয়, কারণ দেখা যায় বোধ শক্তিটা থাকে না, এরকম হতে পারে। এবং বিভিন্ন কারণেই বিভিন্ন সমস্যায় হতে পারে, এমনকি মৃত্যুর ঝুঁকি তো রয়েছে। প্রতি উপজেলায় একজন করে ডেন্টাল সার্জন থাকার কথা থাকলেও পদটি শূন্য রয়েছে বছরের পর বছর। ফলে কৃত্রিম দাঁত প্রতিস্থাপন, স্কেলিং, ফিলিং, দাঁত ও মাড়ির রোগের চিকিৎসায় এসব হাতুড়ে ডাক্তারের কাছে গিয়ে ভুল চিকিৎসার শিকার হচ্ছেন রোগীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সকল বয়সী মানুষদেরকে বইমুখী করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বরিশালের জাহিদ আব্দুল্লাহ রাহাত। সারা বছরই এখানে চলে কবি পাঠক আড্ডা সহ সংস্কৃতির নানা আয়োজন। কেবল বই বিক্রি নয়, পাঠক সৃষ্টি হচ্ছে তার প্রধান লক্ষ্য। আজ আমরা যেখানে এসেছি এটা একটি লাইব্রেরি, বই বিক্রির দোকান, কিন্তু আর 5টা বই বিক্রির দোকানের সাথে এই দোকানটির পার্থক্য রয়েছে। খুব সামান্য নয়, সেই পার্থক্য বেশ বড়ই পার্থক্য। কারণ এই দোকানটি যে তৈরি করা হয়েছে, তাদের যে আদর্শ বা উদ্দেশ্য সেটি একেবারেই ভিন্ন। বলা যায় যে বই বিক্রি নয়, পাঠক সৃষ্টি হচ্ছে এই দোকান তৈরির বা এই লাইব্রেরি নির্মাণের মূল উদ্যোগ। কেননা বর্তমান যে সামাজিক প্রেক্ষাপট, যে আধুনিকতার ছোঁয়া, যে প্রযুক্তি, সেখানে বই পড়ার যে অভ্যাস বা পাঠ্যাভ্যাসের যে বিষয়টি, সেখান থেকে অনেকটাই বলা যায় যে উৎসাহ মানুষের কমে গেছে। সেই উৎসাহ যেন বাড়ানো যায়, সেজন্যই কিন্তু এরকম একটি দোকানের উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আমরা আজকে যেখানে এসেছি সেখানে সেই উদ্যোক্তাও রয়েছেন। আমরা আজকে সেই গল্পটি শুনবো যে কোন জায়গা থেকে, কি চেতনা থেকে, কি উদ্দেশ্য থেকে বা কি ইচ্ছা থেকে তার এই ধরনের একটি বইয়ের লাইব্রেরি তৈরি করার ইচ্ছা হলো। এখানে আছেন আমাদের সেই রাহাত ভাই, জাহিদ আব্দুল্লাহ রাহাত। তিনি একটি বইয়ের দোকান দিয়েছেন এবং তার কাছ থেকে আমরা আজকে শুনতে চাবো যে বই বিক্রি নয়,
পাঠক সৃষ্টির উদ্দেশ্য নিয়ে তিনি কিভাবে এই দোকানের যাত্রা শুরু করলেন। রাহাত ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কি অবস্থা আপনার এই দোকানের আছে? না, আমরা তো সবসময়ই হচ্ছে পাঠকদের জন্য এটা উন্মুক্ত একটা জায়গা, এবং আমরা সপ্তাহে 7 দিনই আসলে খোলা রাখি, এবং পাঠক এখানে আসেন, কমফোর্ট ফিল করেন, এবং পাঠকের চাহিদাকে মাথায় রেখেই আমাদের টোটাল ডিজাইনটা করা আসলে। এবং আপনি দেখবেন যে এখানের যে ইন্টেরিয়র সেটা হচ্ছে এমন যে অন্য যে বুক আউটলেটগুলো আছে আমাদের এই শহরে, তার থেকে এটা ডিফারেন্ট। এবং এখানে বইয়ের সর্টিং করা আছে, বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা সেকশন ভাগ করা আছে, গল্প, উপন্যাস, এবং হচ্ছে ইংরেজির বইগুলো, ইন্ডিয়ান বইগুলো, রাজনীতি, দর্শন, কবিতা, রচনাবলী, সব কিছুই এটা হচ্ছে যে আলাদা আলাদা করে এখানে করা আছে। বরিশাল নগরীর বিএম কলেজ রোডের নতুন বাজার এলাকায় এই নির্বাচিত বুক আউটলেট, যেটি 4 বছর আগে যাত্রা শুরু করেছে। আমরা শুনছিলাম পাঠক সৃষ্টি করছেন, সেখানে কতটুকু সফল হয়েছেন? আমরা 100% সফল হয়েছি বলবো না, বাট আমরা মনে করি অনেক ক্ষেত্রে আমরা এগিয়েছি, এবং সে উদ্দেশ্যে আমাদের শুধুমাত্র এই বুক শপে বা বুক আউটলেটে যে বই বিক্রি করছি ব্যাপারটা সেরকমই না। আমাদের নানান ধরনের কার্যক্রম চলছে, সাহিত্য রিলেটেডই বেশি। পাঠচক্র চলছে প্রতি মাসে, আমাদের কবি সাহিত্যিকদের জীবনী ভিত্তিক যে আলোচনাগুলো চলছে, লিটারেরি টার্ম বিষয়ক আলোচনা চলছে, এবং কালচারাল বিভিন্ন অ্যাক্টিভিটিস চলছে, যার ফলে পাঠকরা বিভিন্ন শ্রেণী, বয়স, পেশার বিভিন্ন পেশার পাঠকরা এখানে আসছেন। তো এর ফলে আমাদের দেখা যাবে যে আমাদের এই শহরের যারা হচ্ছে সৃজনশীল, মননশীল মানুষ আছেন, তারা এখানে আসবেন, তাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন, পুরো ফ্যামিলিকে নিয়ে আসবেন, এখানে সময় কাটাবেন, পড়বেন, বই কিনবেন, এবং একই সাথে 1 কাপ কফি খেয়ে চলে যাবেন। এর আগে বলছিলাম যে বিক্রি নয়, পাঠক তৈরি যাদের উদ্দেশ্য, তাদের এখানে যেসব পাঠকরা আসেন তারা ঘুরে ফিরে বারবারই আসেন। এইরকম পাঠক তারা এখানে আসছেন এবং আবারও আসছেন। এমনই পাঠক আমার এখানেও একজন আছেন। আপনি কি এই প্রথম এসেছেন, এর আগেও কখনো এসেছেন? আসলে তারপরে আবার এসেছেন, কেমন বিষয়টা একটু বলেন তো। এর আগে একবার আসছি, আর এই আজকে আবার আসলাম আর কি। বই পড়ার জন্য একদম নিরিবিলি, মানে এটা একদম জ্ঞান অর্জনের একটা বিস্তীর্ণ একটা জায়গা, একটা নির্বাচিত লাইব্রেরি। এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন কবিদের বই পাওয়া যায়, তারপর হচ্ছে বিভিন্ন রান্নাবান্নার বই পাওয়া যায়, তারপর বিভিন্ন কবিদের মানে জীবনী সম্পর্কে জানা যায়, মানে বিভিন্ন প্রকারের বই আছে, মানে সব এক্সক্লুসিভ একটা আইটেম আছে এখানে, যার জন্য এখানে আসা পড়ে বেশিরভাগ। পাঠক সৃষ্টি তো আছেই, আর তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য আড্ডা সহ নানা আয়োজনের মাধ্যমে একটি জ্ঞান নির্ভর সমাজ বিনির্মাণই তার মূল লক্ষ্য। সেই লক্ষ্যেই তিনি পৌঁছে যাবেন এমন প্রত্যাশা। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। গতানুগতিক শিক্ষার পাশাপাশি টেকনিক্যাল ও কম্পিউটার বিষয়ে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে ঝালকাঠির একটি কওমি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে। যুগের সাথে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে এমন উদ্যোগ বলে জানান প্রতিষ্ঠানটির শিক্ষকেরা। জামিয়া মোহাম্মদিয়া জয়নুল আবেদিন কওমি মাদ্রাসা গতানুগতিক শিক্ষার পাশাপাশি টেকনিক্যাল ও কম্পিউটার বিষয়ে দক্ষ করে তোলা হচ্ছে এখানকার 116 শিক্ষার্থীকে। নুরানি নাজেরা হেফজ ছাড়াও বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও গণিত বিষয়ে পাঠদান করানো হয় এখানে। 9 জন শিক্ষক সার্বক্ষণিক পাঠদান করাচ্ছেন। আমাদের ওস্তাদরা আমাদের সুন্দর করে পড়ালেখা করেন, অনেক সুন্দর করে দেখাশোনা করেন, আমাদের আশেপাশের পরিবেশ অনেক ভালো। এখানে হেফজ, নাজেরা, নুরানি এখানে সব পড়ানো হয়, সাথে সাথে ইংরেজি, অঙ্ক, বাংলা, আর এখানে খাওয়ার মান ভালো। গরিব, অসহায় এতিম ছাত্র যেন এখানে লেখাপড়ার সুযোগ পায় এবং তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা যেন এখান থেকে নিতে পারে। এই মাদ্রাসা থেকে বহন করে ছাত্রদের খেলাধুলার জন্য ফুটবল, ক্রিকেট বল, ব্যাট, স্টাম্প এগুলো মাদ্রাসা থেকে কিনে দেওয়া হয়েছে। 2023 সালে নিজস্ব অর্থে ঝালকাঠির নলছিটি উপজেলায় এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম ইমাম। কর্মমুখী আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করায় অল্প দিনেই জেলা জুড়ে সুনাম ছড়াচ্ছে এই বিদ্যাপীঠ। আমি এখান থেকে এসেছি পড়ালেখা করার জন্য। আমি এখানে আরবি, বাংলা, ইংরেজি, অঙ্ক শিখতেছি। এখানে পড়ালেখার মান এবং থাকা খরচ এবং খাবার দাবার সব ভালো। আমাকে এখানে কোনো খরচ দিতে হচ্ছে না।
শুধু ঝালকাঠি নয়, বরিশাল বিভাগের বিভিন্ন স্থানের ছাত্ররা আবাসিক থেকে লেখাপড়া করছেন। গরিব ও মেধাবী ছাত্রদের বিনামূল্যে থাকা, খাওয়া ও লেখাপড়ার সুযোগ রয়েছে। কর্মমুখী শিক্ষার জন্য আমি ব্যবস্থা চেষ্টা করতেছি। আমি তাদেরকে কর্মমুখী শিক্ষা এবং ইংরেজি মাধ্যম তাদের ভিতরে আরবির সাথে সাথে যাতে ইংরেজিতেও তারা অনার্গল কথা বলতে পারে এই ব্যবস্থা, এবং এখান থেকে পাশ করে জানি তারা বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি করতে পারে। এই জন্যই আমার কর্মমুখী শিক্ষার দিকে তাদের জন্য আমার সুদৃষ্টি। আইটি ও কারিগরি শিক্ষায় জোর দেবার পাশাপাশি বিভিন্ন বিষয়ে সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে কিছু কারিগরি শিক্ষা, কম্পিউটার, আইটি থেকে শুরু করে এ ধরনের কিছু ট্রেড কিংবা কিছু বিষয় তারা মূলত শেখাচ্ছে। এটা আমার কাছে অত্যন্ত চমকপ্রদ লেগেছে এবং আমরা তাদেরকে বিভিন্ন সময় এই বিষয়ে পরামর্শ দিয়েছি যে আপনারা এই আমাদের যে মাদ্রাসার শিক্ষার যে ট্রেডিশনাল ওয়ে, সেখান থেকে বের হয়ে এসে আমাদের এই ইনফরমেশন টেকনোলজির এই যুগে আমাদেরকে অবশ্যই তাদেরকে এই আইটি থেকে শুরু করে বিভিন্ন কারিগরি শিক্ষায় তাদেরকে মূলত শিক্ষিত করতে হবে। আর একই সাথে আপনার এটি নতুন একটি মাদ্রাসা যেহেতু হয়েছে, তো এক্ষেত্রে আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি সুযোগ থাকে আমাদের এবং তারা যদি চায়, তাহলে সেখানে আমরা তাদের সাথে সম্পৃক্ত হতে পারি। উন্নত খাবার ও আবাসন ব্যবস্থার পাশাপাশি সিসিটিভির আওতায় রয়েছে মাদ্রাসাটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ধান কাটা ও মাড়াইয়ের আধুনিক যন্ত্র হারভেস্টার কিনে বিপাকে পড়েছেন ভোলার কৃষি উদ্যোক্তারা। বারবার মেশিন নষ্ট হয়ে যাওয়া এবং সরবরাহকারী প্রতিষ্ঠানের অসহযোগিতায় বিপাকে পড়েছেন কৃষকরা। কৃষি ব্যবস্থার আধুনিকীকরণে ধান কাটা ও মাড়াইয়ে শ্রমিক সংকট নিরসনে সারা দেশের ন্যায় দ্বীপ জেলা ভোলাতেও ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করে কৃষি বিভাগ। প্রথম দিকে কৃষকরা এই যন্ত্রের মাধ্যমে সুবিধা পেলেও কয়েকদিন যেতেই এটি বিকল হয়ে পড়ে। 20 থেকে 25 লাখ টাকায় কেনা এসব যন্ত্র বারবার নষ্ট হওয়ার পর কোম্পানিকে জানালেও কোনো সেবা দিচ্ছে না তারা, বরং কৃষকদের বেশি দামে যন্ত্রাংশ কিনতে বাধ্য করা হচ্ছে। পাশাপাশি কিস্তির টাকা নিয়েও করা হচ্ছে হয়রানি। এখন ধান পড়ে রয়েছে, যে সব ধানগুলো দেখেন সব পাকি রয়েছে। এখন 1 ঘন্টা ধানও কাটতে পারে না কালকে তো ধরে আজ পর্যন্ত। এখন এই মেশিন মানুষ লোক পায় না, সুবিধার জন্য মেশিন আনছি। এখন মেশিনও যদি ধান না কাটতে পারে তো আমরা কি করব? এখন মেশিনটা যত ওরা ভালোভাবে মেরামত করে আর ওরা যেন ধানটা কাটতে পারে, আমরা যেন সেবা করতে পারি, এটাই আমাদের কাম্য। হারভেস্টারটার মূল্য পড়ে 39,45,000 টাকা। সরকার ভর্তুকির বাকি টাকা বাদ দেওয়া আমাদের কাছ থেকে নিতেছে 19,45,000 টাকা। আমাদের টাকা দেওয়ার পরে দিয়ে আমাদের সাথে কথা ছিল তাদের স্ট্যাম্পে যে কোম্পানির যে কোনো নষ্ট হলে তারা সার্ভিস চার্জ দিবে ফ্রি। কিন্তু আমরা জনকালে কিছু টাকা পয়সা এই ওভারডিউ পড়ে যায়, জনকালে যদি সার্ভিস চার্জের জন্য ইঞ্জিনিয়ারে কল করি, ইঞ্জিনিয়ার বলেছেন আপনারা ওভারডিউ আগে পেড করেন। আমরা তাতে কোনো টেকনিশিয়ান পাইতেছি না, ইঞ্জিনিয়ারের কোনো সহযোগিতা পাইতেছি না। নতুন মেশিন এক সিজন কোনো রকম চললে পরের সিজন আমরা এই মেশিন মেরামত ছাড়া চালাইতে পারি না, এবং এই কোম্পানির টেকনিশিয়ান ফোন দিলে দিতে আমরা পাইতেছি না। কৃষকদের এমন সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। এই ভর্তুকির আওতায় কৃষকদেরকে যন্ত্রপাতি বিতরণ রয়েছে, তার 2 বছর পর্যন্ত ফ্রি সেবা কৃষকদেরকে দিবে অচলের ক্ষেত্রে। আর 2 বছর অতিক্রান্ত হলে তারা কৃষকদের কাছ থেকে সার্ভিস চার্জের বিনিময়ে সেবা প্রদান করবে। তো যদি কোনো কৃষক অভিযোগ করে থাকে, অর্থাৎ তাদের অভিযোগের ভিত্তিতে আমরা তাদের অচল মেশিন সচল করার জন্য কোম্পানির সাথে আমরা নেগোসিয়েশন করে থাকি এবং তাদেরকে সচল করে দেওয়ার ব্যাপারে বিষয়টা আমরা এনশিওর করে থাকি। গত 4 বছরে ভোলা জেলায় 493টি হারভেস্টার মেশিন ভর্তুকি মূল্যে কৃষি উদ্যোক্তাদের মাঝে বিতরণ করা হয়েছে, এর মধ্যে অচল 116টি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল আবারও নতুন গল্প ভিন্ন স্বাদে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।